যদি বলি বাকস্বাধীনতার জায়গায়, মানে বাকস্বাধীনতার জায়গায় এই ধরনের ওয়াজের ব্যাপারে সরাসরি কিছু বলা যাবে না। আর সরাসরি তাদেরকে মানে বলা যাবে না বলতে তাদেরকে আইনের আওতায় কোনোভাবে ফেলা যাবে না, এটা আইনের আওতার বাইরের একটা বিষয়। কিন্তু যদি বলি যে একটা জনগোষ্ঠী নানান সেক্টরের নানান ধরনের মানুষের যে ধরনের মানবিক জায়গা থেকে তাদেরকে দেখা উচিত, বা যে সহমর্মিতা, যেই সহযোদ্ধা, যা সহনাগরিকের যে মর্যাদার জায়গা থেকে দেখা উচিত, সেটা আসলে বাংলাদেশে ওভারঅল এটা মিসিং আছে। এবং এটা গত 15 বছরে আরো বেশি বাড়ানো হয়েছে, যাতে করে মানে ব্যাপারটা কি হয় যে ইউনিটির জন্য যেটা প্রয়োজন হয়, আপনার প্রতি আমার এক ধরনের সহমর্মিতা, দরদের জায়গা না থাকলে আপনার সাথে আমার ইউনিটি হবে না, বা আপনার প্রতি ন্যূনতম বিশ্বাসের জায়গা, মর্যাদার জায়গা না থাকলে আপনার সাথে আমার ইউনিটি হবে না। অভ্যুত্থানের সময় সকলের প্রতি সকলের সহমর্মিতা, মর্যাদা বোধ এবং সম্মানের জায়গা সব একই জায়গায় ছিল, এই কারণে এই জাতিগত ইউনিটি আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগ আসলে কি করেছিল? আওয়ামী লীগ এই পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের ইন্টেনশন ছিল প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বিভাজন তৈরি করা এবং নৈতিক মতাদর্শিক বিভাজন তৈরি করা, যাতে করে এই বিভাজিত অবস্থার সুযোগ নিয়ে তারা তাদের কার্য সমাধা করতে পারে, তারা টাকার পাচার করতে পারে। আমরা কিছু বলবো না, আমরা একে অন্যের পিছনে লেগে থাকবো এবং মতাদর্শিক বিতর্কে আমরা জড়িত থাকবো। এই যে মানে 15 বছরের একটা বিরুদ্ধাচরণ এবং জনগণের বিরুদ্ধে একে অন্যকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রবণতা, সেইটা তো হুট করে চলে যাবে না। এবং এটার একটা বাংলাদেশের আবার একটা এই বিভাজনের মতাদর্শিক এই ইয়ার মধ্যে এই যে কনফ্রন্টেশন, এটার একটা কালচারও আছে, এটা সংস্কৃতি আছে। এবং এইটাকে দূর করার জন্য আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের মতাদর্শের উপরে ঊর্ধ্বে উঠে ন্যাশনাল ইউনিটি এবং স্টেট রিফরমেশনের জায়গাটা দেখতে হবে। তো এইটা এই যে উনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু এটা আরেকবার প্রতীয়মান হয়। এখন নারীদেরকে স্পেশালি এভাবে টার্গেট করে বিভিন্ন ওয়াজ মাহফিলে যেভাবে কথা বলা হচ্ছে, এটা অত্যন্ত একটা হীন কাজ করা হচ্ছে। এবং এটা আইনের আওতায় আনা যায় কি না, কিন্তু কোনোভাবে যাতে এই আইন দিয়ে আবার কোনো মানুষকে আবার ভুল মেসেজ শুধু না, এটা এই আইন ব্যবহার করে তো আবার হতে পারে যে একটা জনগোষ্ঠীকে আমি আবার বিপদের মুখে ফেললাম, এটা করা যাবে না। এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনগুলো আছে, প্রত্যেকটা আইনের মধ্যে খুব প্রবলেম আছে। এবং এই আইনগুলো শুধুমাত্র এই আইনগুলোর যে ফ্রেমিং এবং তার যে আওতা, সেইটা নিয়ে তো প্রশ্ন আছেই। এই আইনগুলোর যে ব্যাকগ্রাউন্ড এবং কোন জায়গা থেকে এই আইনগুলো পাশ হয়েছে, কারা পাশ করেছে, এই সব কিছু নিয়ে আসলে প্রশ্ন করার জায়গা আছে। তার মানে বাংলাদেশে আইনগুলো নিয়ে আমাদের ওভারঅল একটা রিডিং প্রয়োজন। ওভারঅল না, এটা আমি একটু শেষ করি। এখানে পোশাককে দায়ী করা হচ্ছে বা নারী নেতৃত্বকে দায়ী করা হচ্ছে, এই ধরনের ওয়াজ হচ্ছে, এটা সত্য। এবং এটা আমরা মনে করি যে যেহেতু এনসিপি বারবার বলছে নারী নেতৃত্বের কথা, বারবার বলছে যে এখানে তরুণদের নেতৃত্বের কথা, এবং নতুন মুখ উঠে আসছে, এই যে ভোটের যে রাজনীতিতে এরা পিছিয়ে যাক, এই ধরনের একটা ইন্টেনশন থেকেও এটা হয়ে থাকতে পারে। এটাকে আমি এভাবেই দেখবো। আরেকটা বিষয় প্রশ্ন এসেছিল যে বৈষম্যের দূর করার কথা বলে, আপনাদের প্রতিনিধি এখনো সরকারের দুজন আছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আপনাদের নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন কিনা? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। যারা আছেন দুজন, তাদেরকে দলীয় প্রতিনিধি হিসেবে দেখাটাই সমস্যা। ওনারা কোনো দলের প্রতিনিধি হিসেবে ওখানে নাই, ওনারা আছেন অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে। তাহলে কি আমরা বলবো যে বিএনপির প্রতিনিধি আছেন ওখানে কেউ? মানে এই সরকারের কাউকে কি আমরা বলবো তাহলে বিএনপির প্রতিনিধি কে? তাহলে আমরা একটু শুনি, বা জামাতের প্রতিনিধি কে, বা কোন দলের কোন প্রতিনিধি আছে সরকারে, সেটা একটু আমরা শুনতে চাই। এখানে দলীয় প্রতিনিধি ওখানে কেউই নাই। ইভেন যিনি নাহিদ ইসলাম তো পারতেন সরকারে বসে দলকে গঠন করতে, এবং আমরাও অনেকগুলো মিথ্যা কথা বলতে পারতাম যে নাহিদ ইসলাম আমাদের সাথে নেই, এই ধরনের কথাবার্তা বলতে পারতাম। নাহিদ ইসলাম তো তার জায়গাটা, এটা কে করে? বাংলাদেশের ইতিহাসে প্রথম যে এরকম মানে জনগণের ডাকে সাড়া দিয়ে ক্ষমতার জায়গাটা, এখনো তো এটা ক্ষমতা কাঠামোই, এটা তো চেঞ্জ করার কথা আমরা বলছি, তো ক্ষমতার জায়গাটা ছেড়ে দিয়ে জনগণের সাথে এসে দল গঠনের চেষ্টা করে, এটা পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। তাহলে নাহিদ ইসলাম সেই জায়গাটা ছেড়ে এসেছেন, বাকি দুজন আছেন তারা সরকারে আছেন, তারা সরকারের কার্যক্রম করছেন, আমাদের সাথে তাদের কোনো মানে দলীয় কার্যক্রমে কোনো অংশগ্রহণ নাই। এবং একটা বিষয় হচ্ছে যে তারা কিন্তু অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন, এটাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তারা কোনো ধরনের দলের প্রতিনিধি না, তারা
ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন মানে তারা দলের সাথে অভ্যুত্থানের সংশ্লিষ্ট প্রতিনিধি। হবার কি সুযোগ আছে নির্বাচনের আগে, মানে এরকম চিন্তা ভাবনা আছে কিনা সেটিও তিনি সম্ভবত জানতে দেখেন চেয়েছেন নাহিদ এর ইসলাম মাধ্যমে। যখন আমাদের সাথে এসেছেন তখন আমরা শেষ দিন পর্যন্ত কিন্তু মানে উনি ছাড়ার আগ পর্যন্ত আমরা কিন্তু নিজেরাও কনফার্ম ছিলেন না উনি ছাড়বেন কিনা। যেটা মাসুদ কামাল, আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, বরিশাল থেকে আথার, তিনি প্রশ্ন করেছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত সাহেবের কথা বলেছেন, তেনার একটা বিবৃতির জন্য তাকে পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু বর্তমান উপদেষ্টা যিনি আছেন তিনি বারবার এত ভুল করার পর বা তিনি এতটা কি বলা যায়, আপনি নিজেই বলছিলেন, তারপরও কেন তাকে আসলে চেঞ্জ করা হচ্ছে না, তাকে কিসের ভিত্তিতে আসলে রাখা হচ্ছে সেটি নিয়ে কেন তিনি জানতে চেয়েছেন, সেটি নিয়ে কেন প্রতিবাদ সেভাবে হচ্ছে না? প্রতিবাদ কিভাবে হবে? প্রতিবাদ শুনুন, সমস্যাটা কথা জানেন, প্রতিবাদ করতে গেলে তো মানে পুরো গভর্নমেন্টের উপর প্রতিবাদটা চলে আসে। কারণ আমাদের সমস্যাটা কি, আমরা তো ইউনূস সাহেবকে ভালোবেসে বলেছি। প্রবলেমটা হলো এই জায়গাটাতে, যাকে আমি ভালোবেসে বলাই তার কিন্তু কোনো রকম মানে আপনার সমস্যার চোখে পড়ে না আমাদের। এখন এই দেশের ভালোবাসা অন্ধ, মানুষের বিষয়টা হাতে এরকম? আর তো কোনো উপায় ছিল না। আমরা ইউনূস সাহেবকে ভালোবাসি, স্টিল ভালোবাসি। উনি এক একটা আকাম কাম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে, কমতে কমতে এখনও ওনার দিকে বেশি আছে, এখনও ওনাকে ভালোবাসি আমরা। এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনূস সাহেব মনে হয় আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসে ফেলেছে। কাজে আমি আপনি যা কিছুই বলি না কেন, ভালোবাসার জোরে উনি টিকে যাবেন নাকি ইউনূস সাহেব দেখেন না তাও বলতে পারবো না। অথবা ইউনূস সাহেব আরেকটা কথা বলছিলেন কিন্তু, যে আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন, আমাদের বলছিল না? জি। তখন আমি বুঝি নাই, এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন। উনি বলছেন এই কারণে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন, আমি কিছু দেখবও না, কিছু শুনবও না, আমি চুপচাপ বসে থাকবো। তো সমালোচনা করলেই কে, না করলে কি? এখন অবস্থা হয়েছে এরকম ওনার, উনি কিছু খবর টবর মনে রাখেন না। যদি রাখতেন, কয়েকদিন আগে দেখলাম উনি বিবিসিকে বলতেছেন যে আইন শৃঙ্খলা অবস্থা তো খারাপ হয় নাই। উনি বলছেন তো এটা যথেষ্ট ভালো আছে। কি যে বলেন ভাই, যদি খারাপই না হলো তার এক সপ্তাহ আগে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3:30টার সময় প্রেস কনফারেন্স কি কারণে করছে বলেন? তার বাসভবনের দিকে কিছু তো ঘটনা ঘটছে, উনি হয়তো ঘুমাইতে পারেন নাই যে এত কিছু হচ্ছে, আমি কিছু করতে পারছি না কেন। ঠিক আছে, আরো অনেক লোকের ঘুম থেকে জায়গায় নিয়ে এসে উনি বলছেন, তাহলে ওটা তো খারাপের একটা নমুনা। এই নমুনা ওনার চোখে পড়ে নাই, উনি নির্দ্বিধায় হাসি মুখে বলতেছেন না কোনো চেঞ্জ হয় নাই। আবার বলে কি আগের মতোই আছে। যদি আগের মতোই থাকে তাহলে ওটা আমি সরাইলাম কেন? আমি তো ভালোর জন্য সরাইছি রে ভাই। একদম। আর একটু বিষয় নিয়ে যদি একটু কথা বলি, যে ওয়াজ মাহফিলের যে বিষয়টি, সেখানে নারীদেরকে টার্গেট করে বারবার কথা বলে, এই বিষয়টি কিন্তু শুধু একজন দর্শক করেছেন তা না। আমরা যদি বাইরেও একটু কান পাতি, সোশ্যাল মিডিয়াতেও দেখি যে সেখানে দেখছি যে নারীদেরকে আসলেই বারবার টার্গেট করা হচ্ছে, এবং সব থেকে উইক ওয়েপেন কি নারীরা, যাদেরকে সহজে টার্গেট করা যায়, সহজে ব্যবহার করা যায়। আমরা যখন সমতার কথা বলি, নারী স্বাধীনতার কথা বলি, তখন পোশাক থেকে শুরু করে একটা নারী কিভাবে চলবে, কিভাবে সবকিছু কি কারা আসলে নির্ধারণ করে দেবে? এখানে না এই বিষয়টা খুবই ডেলিকেট একটা বিষয়, সেন্সিটিভ একটা বিষয়। আমি এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে একটু কথা বলি। বলবেন প্লিজ। জিনিসটা হলো কি, যে একজন লোক মাথায় টুপি আছে, আলখাল্লা আছে, আবার অনেকে পাগড়ি আছে, দাড়ি আছে, আরবি বলতে পারে ভালো, উনি কথা বলতেছেন। এখন উনি একটা হুজুর, এখন এই হুজুরটা ঠিক হুজুর নাকি এই হুজুরটা সমস্যা যুক্ত হুজুর, এটা কিন্তু আমি আপনি বুঝবো না। আমি আপনি তো ওই জ্ঞান নাই আমাদের কাছে। আচ্ছা, আবার এই হুজুররা কিন্তু পরস্পরকে কাফেরও বলে। এই যে মিজানুর রহমান আজহারি একজন আছেন, খুব বিখ্যাত, কিন্তু টেলিভিশন খুললে, ইউটিউব খুললে ওনাকে পাওয়া যায়। আবার আরেকজন আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনিও খুব বিখ্যাত লোক। আমি দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনি, আমার পছন্দ হয়, দুজনে শুনি আর মুগ্ধ হয়ে যাই, কি সুন্দর বলে। কারণ আব্বাসী সাহেব বলতেছে আজহারি সাহেব নাকি কাফের, স্পষ্ট বলছে। এখন আমার কথা হলো কি ভাই, দুইটাই সত্য হইতে পারে না, হয় আব্বাসী ঠিক নাহলে আজহারি ঠিক। কারণ আমি যেমন কই, আমি কি আজহারিটা শুনে আমি কি কাফের দ্বারা প্রভাবিত হচ্ছি, নাকি আমি আব্বাসী সাহেবটা শুনে কাফের হাত থেকে মুক্ত থাকতেছি? এখন যে কথাটা আব্বাসী সাহেব বলছে, ওই কথাটা যদি আমি মাসুদ কামাল বলতাম, তাহলে এতক্ষণে কি আপনি এখানে বসে আলাপ করতে পারতাম? হয় হাসপাতালে থাকতাম, নাহলে কবরে থাকতাম। হিসাবটা খেয়াল করেন আপনি। তাহলে এখন কোনটা ঠিক হবে? অথচ রাষ্ট্রের ক্ষমতাও নাই এই দুজনে কেউ কোনো একজনকে প্রশ্ন করে যে তোমার কথা ঠিক কি মিথ্যা আমাকে বলো। এই রাষ্ট্রের ক্ষমতা নাই, এটা নাই কেন? তাহলে আমার অথরিটিটা কে? আমি কার কথা শুনবো, আমি কার কথা মানবো? রাষ্ট্র কেন দুইটা পরস্পর বিরোধী বক্তব্যকে সমান তালে চলতে দিচ্ছে?
এবং আমাকে দিবে? আপনি শুরুতে যেমন বলেন ডেলিকেট, আসলে এই বিষয়টা এতটা না, সেনসিটিভ। আমি এটা শেষ করি, বললেন জি। এটা শেষ করি আমি জি, জিনিসটা। জি। আমি মনে করি রাষ্ট্রের উচিত, একটা ইসলামিক ফাউন্ডেশন আছে না, এর কামটা কি? বই বেচা? এরা তো বই বেচে গেলে আর কোনো কাম করে না। আর বাইতুল মুকাররমের পাশে বসে 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 খাওয়া দাওয়া করে, আর মাঝে মাঝে চাঁদ দেখে বছরে 2বার। এছাড়া তো কোনো কাজ আছে বলে আমি যাই না। তো ইসলামিক ফাউন্ডেশন আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে বড় যারা আলেম আছে তাদেরকে এখানে বসানো উচিত, এবং তারা হবে অথরিটি ইসলাম বিষয়ে, তারা হবে অথরিটি। তারা মাঝে মাঝে ডিবেট করবে। এই এনায়েতুল্লাহ আব্বাসী, মিজানুর রহমান আজহারি দুজনকে নিয়ে তারা আসবে, আইনে এখানে বসবে। প্রয়োজনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা নাকি আলেম আছে তাদেরকে নিয়ে আসবে, এনে বলবে যে এই বিতর্কের এই হলো সমাধান। ওই সমাধানটা সবাইকে মানতে হবে। এই কাজটা ইসলামিক ফাউন্ডেশনের করা উচিত, এটা রাষ্ট্রের করা উচিত। না করে রাষ্ট্র পুরো জাতিকে বিভ্রান্ত করে রাখতেছে।